আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি আজকের সেই আলোচিত ঘটনা গ্রেটার বাংলাদেশ নিয়ে বর্তমানে ভারতের ঘুম হারাম। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রেটার বাংলাদেশের ম্যাপ ভাইরাল হয়েছে, যেটা নিয়ে ভারতের বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা বারবার বাংলাদেশের চোখে আঙ্গুল দিয়ে বলছে এবং বাংলাদেশকে আতঙ্ক বলে তারা প্রকাশ করছে। এখন গ্রেটার বাংলাদেশ বিষয়টি নিয়ে এমন একটি বিস্তারিত বিশ্লেষণ ও আবেগপূর্ণ ভিডিও যা আপনাদের মনোযোগ ধরে রাখবে। এইসব সবচেয়ে প্রথমে একটা আলোচিত ও ভাইরাল ও ট্রেন্ডিং নিউজ হতে যাচ্ছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে আজ একটাই আতঙ্ক, গ্রেটার বাংলাদেশ। একটি ধারণা, একটি ভীষণ যা দিল্লির নীতি নির্ধারকের ঘুম কেড়ে নিয়েছে। কেন ভারত এত ভীত? বাংলাদেশ কি সত্যি তার ভৌগোলিক সীমানা প্রসারিত করতে চাইছে, নাকি এটা শুধু প্রোপাগান্ডা? ধারণার উৎপত্তি ও ইতিহাস। গ্রেটার বাংলাদেশের ধারণা প্রথম কোথা থেকে আসে? বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্ট, ভারতীয় গোয়েন্দা রিপোর্ট। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম বাঙালি মুসলিম জনসংখ্যার ইতিহাস। 1947 সাল এর দেশভাগ ও 1971 এর স্বাধীনতা পরবর্তী জনসংখ্যার হস্তান্তর। ভারতের দাবি, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন ও ডেমোগ্রাফিক পরিবর্তন। বাংলাদেশের ভেতরে কিছু রাজনৈতিক গোষ্ঠীর সাংস্কৃতিক ঐক্যতত্ত্ব। ভারতের বর্তমান উদ্বেগ। আসাম এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন এবং সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হওয়ার মূল কারণ। ভারতীয় মিডিয়ার প্রচারণা, বাংলাদেশ পরিকল্পিত জনসংখ্যার বিস্তার, সীমান্তে বিএসএফের অতিরিক্ত সতর্কতা, কাঁটাতারের বেড়া, ড্রোন নজরদারি, চীন ও পাকিস্তানের ভূমিকায় ভারতের দুশ্চিন্তা। চীন যদি বাংলাদেশকে উত্তর পূর্বে প্রভাব বিস্তার সহায়তা করে, পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা। ভারতের রাজনৈতিক মহল কেন এই বিষয়টিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসাবে তুলে ধরে? অর্থনৈতিক ও ভৌগোলিক দিক থেকে গ্রেটার বাংলাদেশ সম্ভব কিনা? বাস্তব বিশ্লেষণ। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাংস্কৃতিক মিল বনাম রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান বনাম ভারতীয় মিডিয়ার দাবি। আন্তর্জাতিক কূটনীতিক এই ইস্যুর ব্যবহার, কিভাবে ভারত এই ভীত ব্যবহার করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে, ট্রানজিট, পানি বন্টন, বাণিজ্য, সম্ভাব্য সীমানা বিরোধ ও সামরিক পরিস্থিতি। বাংলাদেশের তরুণ প্রজন্মের জাতীয়তাবাদী অনুভূতি ও সামাজিক মাধ্যমে আলোচনার ঢেউ। ভারতের জনমনে আতঙ্ক, বিশেষ করে আসাম ও ত্রিপুরায়। গ্রেটার বাংলাদেশ কথাটি কিভাবে দুই দেশের সম্পর্কের মাঝে অবিশ্বাস্য তৈরি করেছে। গ্রেটার বাংলাদেশ হয়তো বাস্তবে তাৎক্ষণিক সম্ভব নয়, কিন্তু এই ধারণা ভারতের কূটনীতিতে এক বিশাল অস্ত্র হয়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি এই প্রোপাগান্ডায় আটকে থাকবো, নাকি নিজেদের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি দিয়ে প্রমাণ করব বাংলাদেশের ভীষণ কেবল সীমান্ত নয়, বরং শক্তিশালী সার্বভৌম উন্নত দেশ গঠন করা? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? গ্রেটার বাংলাদেশ শুধু ভারতের কল্পনা, নাকি এর পেছনে লুকানো বাস্তবতা আছে? আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যিটা জানে। আপনারা জানেন যে বর্তমানে ভারতের পার্লামেন্টে গ্রেটার বাংলাদেশ নিয়ে বিভিন্ন আলোচনা করে। তারা মনে করে যে বাংলাদেশ বর্তমানে ভারতের হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং তারা তাদের সংসদে এও বলে যে বাংলাদেশ এখন চাইছে তাদের জনসংখ্যা প্রচুর, অর্থাৎ 20 কোটি হয়, তাদের যে বর্তমান অবস্থান তাদের হচ্ছে না। তাই তারা গ্রেটার বাংলাদেশ করার জন্য চীনকে ও তুরস্ককে হাতে নিতে এবং তুরস্কের অস্ত্র আনছে এবং চীন থেকে অস্ত্র আনছে। এদিকে চীনের সাথে ভারতের পাশাপাশি এবং কিছুদিন আগে আপনারা জানেন পাকিস্তানের সাথে কিন্তু ভারতের যুদ্ধ হয়েছে। এখন দুই দেশের সাথে সম্পর্ক তো একদম খারাপ, যদিও দুটোটাই পার্শ্ববর্তী দেশ। এবং বাংলাদেশের সাথেও তাদের সম্পর্ক খারাপ হয়েছে। এই কারণে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে 5ই আগস্ট ভারতে যায়। আর এই ভারতে যাওয়ার পরই বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা মনোমালিন্য হয় এবং বাংলাদেশের জনগণ ভারতকে একদম দু চোখে দেখতে পারে না এবং তারা যে রপ্তানি করত আগে আলু, বীজ, ধান, চাল, সেগুলো কিন্তু বন্ধ করে দেয়। কিন্তু বাংলাদেশ কি করে? তাদের কাছ থেকে এই আমদানি বন্ধ করে অন্য দেশ থেকে আমদানি করে। কিন্তু এতে লাভ হয়েছে কি?
লাভ হলো বেশি আপনার বাংলাদেশে, কারণ বাংলাদেশ থেকে অনেক ভারত থেকে চওড়া দামে এই পণ্যগুলোকে ক্রয় করা হতো। এখন বর্তমানে ভারত থেকে এগুলো আর ক্রয় করছে না, এবং পাকিস্তান এবং চীন থেকে এগুলো সংগ্রহ করছে এবং বাংলাদেশে উৎপাদন করছে। বর্তমান কৃষি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, এবং বাংলাদেশ আরও সামনে আরও উৎপাদন বাড়িয়ে দেবে। এইসব আবিদাবি আর লাগবে না, অর্থাৎ ইন্ডিয়া থেকে আর কিছু কিনা লাগবে না। এখন এই ক্ষোভে এমনকি তাদের দেশে যে চিকিৎসা করার জন্য বাংলাদেশ, যেহেতু আপনারা জানেন যে তাও তারা বন্ধ করে দিয়েছে ভিসা, কিন্তু তাদের এখন কলকাতায় কয়েকটি প্রদেশ আছে বাংলাদেশের লোকদের জন্য সেই দোকানপাট চলতো, ব্যবসা বাণিজ্য হতো, এখন চলে না। এবং তাদের জনগণ বলে যে আমরা বাংলাদেশকে টাইট দিতে গিয়ে আমরা নিজেরাই টাইট হয়ে গেছি। বাংলাদেশের ভাই ও বোনেদের হাত জোর করে বলছি, আপনারা আমাদের দেশে আসেন, আবার আমরা ব্যবসা বাণিজ্য করি, আপনাদের কেউ কিছু বলবে না, আমরা আপনাদের হোটেল দেবো। কিন্তু ওই যে চিকিৎসা বন্ধ করে দেওয়ার কারণে তাদের দেশে আর চিকিৎসার জন্য এখন বর্তমানে বাংলাদেশের আর যায় না। এখন কথা হলো এই জন্য প্রায় বাংলাদেশের উপরে তারা ক্ষিপ্ত হয়ে যে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করার জন্য বলে যে তারা গ্রেটার বাংলাদেশ করতে সক্রিয় ভূমিকা পালন করতেছে এবং সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সীমান্তে উত্তেজনা তো করতেছে ভারত, আপনারা জানেন, কিন্তু বাংলাদেশ প্রতিবাদ করতেছে। ওরা যা করে তা সরাসরি তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলে, এটাই তারা বলে যে সীমান্তে উত্তেজনা। এখন কথা হলো, আগে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক জনগণ, সাধারণ কৃষক গুলি করে নির্বিচারে হত্যা করতো এই ভারতের বিএসএফরা, কুত্তা বিএসএফরা এভাবে হত্যা করতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের বিজিবিরা শক্ত, মানে তাদেরকে কঠিন হস্তে দমন করে। একটা ভিডিও কিছুদিন আগে দেখা গেছে যে বিডিআরের পা ধরে ক্ষমা চাচ্ছে বিরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ট্রেন্ডিং হয়ে গেছে। এখন বর্তমানে তারা বাংলাদেশকে চাপে ফেলার জন্য গ্রেটার বাংলাদেশ করবে, এই হুমকি চাপ দিয়ে চাপে রাখার জন্য তারা বলছে যে বাংলাদেশ ষড়যন্ত্র করছে বহির্বিশ্বের সাথে বা ভারত দখল করবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা জেনুইন কথা, বাংলাদেশে এমন কোনো কাজ করতে যাচ্ছে না এবং করবেও না ভবিষ্যতে। অতএব সমস্ত রাগ অভিমান সবকিছু ভুলে বাংলাদেশের সাথে যদি পারেন কূটনীতি এবং খারাপ বুদ্ধি না রেখে যদি সহজ সরল ভাবে আসেন যে আমাদের সাথে ব্যবসা করবেন, তাহলে করতে পারেন, না হলে আপনারা ভাগেন। আপনারা আপনার দেশ নিয়ে পড়ে থাকেন, আমরা আমাদের দেশ নিয়ে পড়ে থাকি। আমাদের গ্রেটার বাংলাদেশ আমরা চাই না। ওগুলো যদিও আমাদের রাজ্য ছিল এক সময়, এখন আমরা ওগুলার লোক সরিয়ে ফেলেছি। তবে বাংলাদেশের সকল মানুষ শান্তপ্রিয়, সবার প্রতি ভালোবাসা প্রতি আমার ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি